ওয়েলকাম স্টুডেন্ট। মাধবপুর জাতীয় শিক্ষালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের ক্লাস 10 এর অনলাইনের ক্লাস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, যাকে আমরা বলছি সিলিন্ডার। তাহলে প্রথমে আমাদের যেটা দেখে নিতে হবে যে একটা লম্ব বৃত্তাকার চোঙ সে দেখতে কেমন। তো দেখে নাও লম্ব বৃত্তাকার চোঙ দেখতে কেমন হচ্ছে। তো দেখো তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ। তো ভালো করে দেখে নাও, এ দেখো। তো প্রথমেই যদি আমরা খেয়াল করি যে লম্ব বৃত্তাকার চোঙটা দেখতে হচ্ছে এরকম। তো দেখতে পাচ্ছি এর উপরের দিকে যদি ভাবি, উপরের দিকে একটা বৃত্ত, অর্থাৎ সেটা একটা সমতল। যদি নিচের দিকটা দেখি, নিচের দিকটা একটা সমতল, এবং যেটা হচ্ছে কেমন দেখতে, বৃত্তাকার দেখতে। এবং তার আরেকটা সাইড হচ্ছে এইটা, এই যে পাশ দিয়ে যেটা দেখো, পাশের এইটা, এটা হচ্ছে বক্রতল। তাহলে প্রথমেই আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে এটা, যে প্রথমেই যেটা আমরা এখানে জানছি সেটা হচ্ছে নাম্বার 1, যে লম্ব বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার চোঙের তিনটি তল আছে, তিনটি তল। তার মধ্যে দুটি সমতল আর একটি বক্রতল। এখন আমরা যদি ধরো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাকে যদি আমরা এমনি ভাবে আঁকার চেষ্টা করি, তো এখানে সেভাবে আঁকার চেষ্টা করছি। দেখো তাতে কি দেখলাম আমরা, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের হচ্ছে এখানে দেখতে পেলাম যে তার তিনটে তল, দুটি সমতল। যে সমতল দুটো আছে তারা হচ্ছে বৃত্তাকার, আর একটা বক্রতল। তাই যদি ছবিটাকে যদি আমরা আঁকতে চাই তাহলে ছবিটা এরকম হওয়া উচিত। ধরো নিচে একটা বৃত্ত, ঠিক আছে, আর একটা বৃত্ত, এই ধরো বৃত্ত। তাহলে এই দুটো বৃত্ত এ নিয়ে তবে আমাদের চোঙটা হবে। ধরো এই হচ্ছে আমাদের সেই লম্ব বৃত্তাকার চোঙটা। একটু বেঁকে গেল, তোমরা একটুখানি সোজা হবে এটা। তো যাই হোক, তাহলে এখানে আমাদের উপরেরটা হচ্ছে একটা বৃত্ত, সেটা হচ্ছে সমতল, নিচেরটাও একটা বৃত্ত, সেটাও একটা সমতল, এবং পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা বক্রতল। যেটা আমরা পাশের তলটা এখানে দেখতে পাচ্ছি, এই যে তলটা, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এই তলটা হচ্ছে একটা বক্রতল, যেটা আমাদের এরকম ভাবে দেখতে পাচ্ছি আমরা, যে তলটা, এই সাইডের যে তলটা। তাহলে আমাকে প্রথমে এখান থেকে তিনটে জিনিসকে জানতে হবে। কি সেই তিনটে জিনিস? নাম্বার ওয়ান, এই যে পাশে যেটা আছে তার ক্ষেত্রফল, সেটাকে আমরা বলতে পারি এরকম ভাবে যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হবে। প্রথমেই দেখো এই যে এখানে চোঙটা যেটা আছে, সেই চোঙের নিচের বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, ওপরের বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, সেই দুটো ব্যাসার্ধ সমান হবে। এবং ওই কেন্দ্র থেকে যদি এই কেন্দ্রটাকে আমরা যোগ করি, এই কেন্দ্র থেকে যদি আমরা এই কেন্দ্রকে যোগ করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চোঙের উচ্চতা। তো চোঙের এই উচ্চতাটাও যা হবে, চোঙের এইখান থেকে এই উচ্চতাটাও কিন্তু তাই হবে। এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে তার উচ্চতা। তারপর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে তার আগে আমরা এটা বুঝতে পারি। দেখো যদি দেখো এইরকম ভাবে কোনো একটা জিনিসকে
ধরো এইরকম ভাবে একটা আয়তাকার আছে, যেটার উচ্চতাটা ধরো এইটার সঙ্গে সমান, এই যে এই উচ্চতাটা আর এই উচ্চতাটা দেখো সমান করে দিয়েছে। এবার একে যদি আমরা এরকম ভাবে খাতার মধ্যে যেমন ভাবে রোল করে সেরকম ভাবে যদি রোল করি, তাহলে আমি এই জিনিসটা পাবো, এই আকারের জিনিসটাকে পাবো যদি একে রোল করা হয়। তাহলে আমরা এটা বলতে পারি, এরকম ভাবে ভাবতে পারি যে এটা তো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল তাই। তো এই আয়তক্ষেত্রটা যেটা প্রস্থ, সেটা চোঙের কি উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি এখানে, এইচ দিয়ে, যেটাকে এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে। আর এই যে টোটাল এইখান থেকে যে এইটা, এটা কি, এই যে উপরে যে বৃত্তটা তার পরিধি। তো বৃত্তের পরিধি তো আমরা ক্লাস 9 জানিছি, এটা হচ্ছে 2πr। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে হয় আমাদের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে 2πr এর সঙ্গে h গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল, তাই বলছি আমরা 2πr/h। অবশ্যই বর্গ একক, যদি মিটারে দেয় বর্গ মিটার, সেন্টিমিটারে দিলে বর্গ সেন্টিমিটার, যাতে দেবে একক, যাতে দেবে বর্গ, সেটা লিখতে হবে আমাদের। তাহলে এই গেল বক্রতলের ক্ষেত্রফল। নাম্বার 2 যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বুঝছি আমরা এখানে, যদি আমি এই ছবিটা দেখি তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্র, এই তলটা ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আর সমগ্র তল বলতে কে কে আছে এখানে, আর সমগ্র তল বলতে আমাদের এই চোঙটা আছে, আমাদের এই চোঙটা আছে, এই যে চোঙটা, এই চোঙটা আছে, এই পার্শ্বতলটা আমরা পেয়েছি। তাহলে আর দুটো তল বলতে এই ওপরের বৃত্তটা আর এই নিচের বৃত্তটা। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি এখানে 2πr/h। তার সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি এই যে দুটো বৃত্ত আছে ওপরে এবং নিচে, সেই দুটো বৃত্তের ক্ষেত্রফল। একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এরকম দুটো বৃত্তাকার আছে, হ্যাঁ অবশ্যই যদি চোঙটা দুমুখ বন্ধ থাকে তবেই। তো এটাকে আমরা আপাতত নিরেট চোঙই ধরে নিচ্ছি। তাহলে এত বর্গ একক। এখান থেকে অনেক সময় বইয়ে দেখবে এটা কমন নেওয়া আছে একটু, তোমরা, আমি তোমাদেরকে বলবো কমন নেওয়ার দরকার নেই, তোমরা এই সূত্রটাই লিখবে। আর যদি মনে করো যে আমি কমন নিয়ে কাজ করবো, তাহলে 2πr দেখো কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে h, এখানে পড়ে থাকে r, এত বর্গ একক। এটাও লিখতে পারো তোমরা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দুটো জিনিস হলো, একটা বক্রতলের ক্ষেত্রফল, একটা সমগ্র তলের ক্ষেত্রফল। আর নাম্বার 3 যেটা আমাদের আসছে, যে দেখো এই যে চোঙটা এখানে আছে, তাই চোঙটার তো একটা আয়তন আছে, মানে চোঙটাতে একটা জায়গা জুড়ে আছে, এই চোঙটাতে জায়গা জুড়ে আছে নিশ্চয়ই। তো এই চোঙটার আয়তন কত, সেই চোঙটার আয়তন আমাকে বের করতে হবে। তাই নাম্বার 3 যেটা আমাদের আসবে সেটা হচ্ছে আয়তন। যে কোনো সুষম জিনিসের আয়তন, তোমাদেরকে বলেছিলাম আমি, যে তার ভূমি ক্ষেত্রফল গুণ তার উচ্চতা। কারণ দেখো, আমি যদি তোমাদেরকে এখানে যদি এই জিনিসটা যদি দেখাই, ধরো 3D শেপের ক্ষেত্রে, তাহলে আমি এখানে একটা চোঙ নিলাম, নিশ্চয় দেখতে পাচ্ছ এটা একটা চোঙ, এটা একটা চোঙ, এটা একটা চোঙ, এরকম থাকলো এটা, ঠিক আছে। আমি আর একটা চোঙ নিলাম, আমি আরেকটা চোঙ নিলাম, ধরো একই, দেখো তাহলে এই চোঙটা যদি এই চোঙটার বসিয়ে দিই, তাহলে দুটো মিলিয়ে আস্তে আস্তে বাড়ছে। এটা যত এই স্পেসটা ছোট হবে, তত এরকম, যত এরকম একটা একটা করে বসাবো, তত আমাদের কি হবে, এটা আস্তে 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 এরকম লম্বা হবে। তাহলে আমরা তাই আয়তনের ক্ষেত্রে বলতে পারি যে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কেমন দেখতে, ভূমিটা দেখতে বৃত্ত, তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ r। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে আমাদের πr², সঙ্গে আমার উচ্চতাকে গুণ করতে হবে, উচ্চতা যদি h হয় তাহলে πr²h। যেহেতু আয়তন বের করছি, অবশ্যই এখানে চলে আসছে আমাদের ঘন একক। তাহলে চোঙের আমাদের এই তিনটে সূত্র, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল মানে শুধু পাশেরটা, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। ধরো পাইপ তৈরি করতে গেলে কি হয়, একটা পাইপের তো দুমুখ খোলাই থাকে,
তাহলে পাইপটাকে আমরা এখানে একটা সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল ছাড়া তো পাবো না। তাহলে প্লাস্টিক কতটা লাগবে সেই ক্ষেত্রে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করবো। সমগ্রতলের ক্ষেত্রফল ধরো কৌটো তৈরি করেছি এরকম ভাবে, যে কৌটোটার হয় একটা মুখ খোলা থাকতে পারে, অনেক সময় এরকম কৌটো আছে, আবার কোনো কৌটোর ক্ষেত্রে দু মুখ খোলা আছে। যে কৌটোর ক্ষেত্রে একটা মুখ খোলা, তো সেই ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু এটা হবে না, সেক্ষেত্রে আমাদের একটা দুই বাদ যাবে, সেক্ষেত্রে আমাদের এই দুইটা বাদ যাবে। কেন না, যেহেতু একটা মুখ খোলা। আর যদি বলে না দেয় তাহলে আমরা 2πr² লিখবো। এখানে একটা কথা বলে দিই আমরা, স্পেসিফিক্যালি 4 নম্বর একটা কথা লিখে দিই এখানে, যে এক মুখ খোলা, এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, হবে হচ্ছে গিয়ে আমাদের 2πrh প্লাস πr², এই জিনিসটা হবে এত বর্গ একক। এটা তোমাদেরকে আমি এক্সট্রা একটা লিখিয়ে দিলাম, যে এক মুখ খোলা বলতে নিশ্চয়ই বুঝতে পারছো, এক মুখ খোলা বলতে হচ্ছে এই জিনিসটা, ধরো এই নিচটাকে আমি যদি রং করে দিই লাল, তাহলে নিচটা বন্ধ আছে বুঝতেই পারছো, আর ওপরটা খোলা আছে, এটাই হচ্ছে এক মুখ খোলা। আর পাশে যেটা আছে, ধরো পাশেরটা এরকম যদি দিয়ে দিই, এই নীলটা হচ্ছে পাশের, ওপরটা খোলা, নিচেরটা লাল, পাশেরটা নীল, নীলটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। যদি দুটো লালই আমি নিই এখানে, অর্থাৎ দুটো মুখী যদি থাকে আমাদের, তাহলে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, সরি, যদি দুটো মুখী বন্ধ থাকে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তন তো একটাই হয়। আর যদি এক মুখ খোলা থাকে, ধরো উপরেরটা আমার খোলা আছে, উপরের মুখটা আমার নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি, দুটো বৃত্তের জায়গায় একটা বৃত্ত আসছে, তাই πr²। নিশ্চয়ই বুঝতে পারছো? বেশ, তো আমরা যদি এক্সারসাইজে চলে যাই, এক্সারসাইজের দিকে তাকাই, কোষে দেখি 8, এই চ্যাপ্টারটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের চ্যাপ্টার, তাই কোষে দেখি 8 আমরা আজকে শুরু করছি। কোষে দেখি 8 আমরা আজকে স্টার্ট করছি। বেশ, দেখো 1 নম্বরটা বলছে পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি। তো এই ঘনবস্তুটা কিন্তু আমাদের এখন পরিচিত ঘনবস্তু, যে ঘনবস্তুটা অনেকটা এরকমই দেখতে, আমাদের এটার মতোই দেখতে, অর্থাৎ সেটাও লম্ব বৃত্তাকার চোঙ। ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল, এখানে দেখো আমরা প্রথমেই করেছি লম্ব বৃত্তাকার চোঙের কটা তল, 3টে তল, তাহলে তোমরা এখানে বসিয়ে দেবে 3টি তল। ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল, বক্রতল কটা আছে দেখো আমরা এখানে করেছি, একটি বক্রতল আছে, এবং ড্যাশটি সমতল, দেখো আমরা এখানে লিখেছি দুটি সমতল আছে। প্রথম নম্বরের প্রশ্নটা হয়ে গেল। 2 নম্বরের প্রশ্নটা তোমরা এরকম ভাবে এইরকম দেখতে, দেখো অ্যাজ ইট ইজ হয়তো নাও হতে পারে, জলের পাইপ আমি তোমাদেরকে বলে দিলাম। আমরা যে পেন ব্যবহার করি, সে পেনটা তো অনেকটা এরকম দেখতে হয়, ধরো একটা পেন, সে পেনটা তো অনেকটা এরকম দেখতে হয়, যে উপরেরটা এরকম বৃত্ত, এখান থেকে এরকম লম্বা থাকলো, এখান থেকে এরকম থাকলো, তারপরে কি হয় আমাদের পেনের ক্ষেত্রে, যে এইখানেও একটা বৃত্ত থাকে, এখানেও একটা থাকে বৃত্ত, কিন্তু তারপরে আমাদের এইটুকুনি একটা এরকম ভাবে থাকে জিনিসটা, অনেকটা এরকম ভাবে, ধরো এরকম থাকলো, এরকম থাকলো, এরকম পেনটা এরকম হয়। তাহলে এই নিচের এই হলুদ অংশটাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা একটা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এরকম ভাবে আমরা এক্সাম্পল দিতেই পারি, যে অনেকটা মিলছে, এরকম তোমাদের 5টা ঘনবস্তু এরকম আমাদের আশেপাশে আছে, যেগুলো তোমাদের লিখতে হবে, তোমরা দেখবে, খুঁজবে, যখন রাস্তাঘাটে বেরোবে, বাড়ির মধ্যেও খুঁজতে পারো, দেখবে এরকম যে 5টা কেমন এরকম দেখতে, অনেকটাই এরকম দেখতে, সেই জিনিসগুলোর নাম তোমরা খাতায় নোট ডাউন করবে। বেশ, পরিমিতির অঙ্ক সবসময় মাথায় রাখবে, যে পরিমিতি মানে হচ্ছে যাকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমি হাতে তুলতে পারবো। তো এই ক্ষেত্রে এই যে আমরা যে 4টে সূত্র এখানে, মানে লাস্টেরটা তো সূত্র আলাদা করে কিছু নয়, আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম,
তো এই যে বক্রতলের ক্ষেত্রফল মানে এই নীল জায়গাটার ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে নীল এবং ওপরে কালো যেটা আছে সেটা জায়গায় যদি মানে ঢাকনা যদি দেওয়া থাকে, অর্থাৎ আমি এই কথাটা বলতে চাইছি যে ওপরের জায়গায় যদি লাল এরকম থাকে, দুটো মুখেই ঢাকনা আছে, পাশেরটা হচ্ছে নীল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তন মানে হচ্ছে এ কতটা জায়গা জুড়ে আছে এটাও যেমন আয়তন, তেমনি এর মধ্যে কত, যদি ফাঁপা হয় তাহলে এর মধ্যে কতটা বাতাস আছে আমি সেটাও বলতে পারি, যে সেটা হচ্ছে কতটা আয়তন আছে। তো হয়ে গেল আয়তন। আর হচ্ছে এক মুখ খোলা। ধরো একটা কৌটো বললো যে কৌটো আমার তৈরি করতে কতটা টিন লাগবে, তাহলে কৌটো তৈরি করা মানে হচ্ছে এরকম ব্যাপার, একটা মুখ খোলা। এক মুখ খোলা কৌটো বলতে পারে, আবার ঢাকনা সহ কৌটোও বলতে পারে। এখন কৌটোর তো আর দু মুখ তো বন্ধ হবে, খোলা থাকবে না, তাহলে তো কৌটোই হবে না, তাহলে তো পাইপ হয়ে যাচ্ছে। তাহলে কৌটো মানেই ডেফিনেটলি তার একটা দিক বন্ধ থাকবেই। এবার যদি আমাকে বলে ঢাকনা যুক্ত, তাহলে দুদিকেই বন্ধ, আর যদি বলে যে ঢাকনা নেই তাহলে একদিক খোলা। তাহলে আমার যেটা বক্তব্য এখানে, যে আমাদের কিন্তু অঙ্কে কোথাও এরকম সরাসরি প্রশ্ন কিছু করবে না, কোথাও সরাসরি প্রশ্ন করবে না। আমাকে অঙ্ক করে বাস্তবে, অর্থাৎ আমরা বাড়ি ঘরের মধ্যে রাস্তাঘাটে যেভাবে জিনিসগুলোকে দেখি, আমাকে কিন্তু সেটাই। আজকে যদি তুমি ভাবো যে একটা কাঠের গুড়িও কিন্তু এরকমই দেখতে হয়, দেখবে খুব বড় যে গাছগুলো আছে সে কাঠের গুড়িও এরকম। তো সেই কাঠের গুড়ি যখন গাছ থেকে কাটা হচ্ছে তখন নিশ্চয়ই সেটা ফাঁপা আমি ধরে নেব না। 100টা যদি গাছ ওরকম কাটা হয়, তার মধ্যে একটা গাছে হয়তো পোকা খেয়ে এরকম ফাঁকা থাকতে পারে, কিন্তু 99টা গাছে কিন্তু কি হয়, সলিড, তাই নিরেট। তাই চোখে যেটা দেখছি, যেটা বাস্তবে হয় সেটাই, অন্য কিছু নয়। তাহলে আমাকে অঙ্ক পড়তে হবে, অঙ্ক পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কি বার করলে আমার সেটা বেরোবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা অঙ্ক শুরু করব। তো দেখা যাক এখানে অঙ্ক কি বলছে। চলে আসি 3 নম্বর। দেখো 3 অঙ্কটা কি বলছে দেখা যাক, তুলে নিই আমরা এই অঙ্কটা। কি বলছে 3 অঙ্কটা, ভালো করে পড়া যাক। যদি না বুঝতে পারো অঙ্ক বারবার করে পড়বে, তাহলে দেখবে ঠিক হয়ে যায়। ছবিটা আঁকার চেষ্টা করবে, যেমন ছবি পারো তোমরা। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত, দেখো বলে দিচ্ছে কিন্তু এখানে ঢাকনা সমেত। একটা পাত্র তৈরি করতে গেলে তার দু মুখ তো আর ফাঁকা থাকতে পারে না, ঢাকনা সমেত মানে তাহলে দু মুখটাই কিন্তু আটকানো হয়ে গেল। একটা ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ভালো করে খেয়াল করবে, ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটা তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, চাদর মানে তোমরা দেখবে ওই বিভিন্ন লোহার দোকানে এরকম পাতলা পাতলা টিন দিয়ে এরকম কাজ করা হয়। তাহলে প্রশ্ন করেছে ড্রামটার উচ্চতা কত। তো যেটা প্রশ্ন করেছে আমরা সেটাকে ধরে নিচ্ছি এখানে, যে ধরি ড্রামটির উচ্চতা 8 সেন্টিমিটার। কারণ ড্রামটার উচ্চতা যদি 8 সেন্টিমিটার হয়, কেন আমি সেন্টিমিটার ধরলাম, মিটার কেন ধরলাম না? কারণ দেখো আমাকে সব এককগুলো সেন্টিমিটার দিয়ে, আমি সেন্টিমিটার ধরলাম। বেশ, এবার প্রশ্ন হচ্ছে চাদর লাগা মানে কি? চাদর লাগা মানে হচ্ছে আমাদের সমগ্র তল। কারণ কোনো জায়গায় ফাঁকা থাকলে তো আর সেটা ড্রাম হবে না, সব জায়গায় আটকানো থাকতে হবে। আবার প্লাস ঢাকনাও বলে দিয়েছে, তাহলে সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে। বেশ, এবার এখানে প্রথমে বলেছে ব্যাস কত। ব্যাস হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার। ব্যাস দিয়ে তো কোনো কাজ হয় না, তাহলে এখান থেকে আমরা আগেই বের করব ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে? 14 সেন্টিমিটার। তাহলে এই হলো আমার উচ্চতা 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। বেশ, তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করছি, কি হবে? 2 পাই আর, আর বলতে 14, h প্লাস 2 পাই আর স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তো দেখো এখান থেকে
কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে 2 পাই ইন্টু 14, তাহলে এখানে পড়ে থাকে এইচ, এখানে পড়ে থাকে 14 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বেশ। পাই এর মান কত জানি আমরা? পাই এর মান জানি 22/7 গুণ 14 গুণ এইচ প্লাস 14 এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে 14 কে কাটলে 2, তাহলে 2 দুগুণে 4, 88 ইন্টু এইচ প্লাস 14 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের তরফ থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এত বর্গ সেন্টিমিটার, আর ওরা বলে দিয়েছে যে চাদর লেগেছে কত 2816। তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্নানুসারে এই 88 ইন্টু 8 প্লাস 14 সমান সমান, আমার এই গুণটা করাটা উচিত হয়নি, এই গুণটা কারণ ভাগ করতেই হবে, তাই গুণটা না করাই উচিত ছিল। এখানে তোমরা গুণ করবে না, লাস্ট লাইনে একদম গুণ করবে। বেশ, ঠিক আছে, এটা ছোট আছে, অসুবিধা নেই। এখানে হচ্ছে 2816/88, ধরো নিচেরটা তো 4 দিয়ে যায়, ওপরটাও 4 দিয়ে যায়, তা 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 7 28, 0 4 4 16, 11 দিয়ে 11 দুগুণে 22, 6 11 66, 4 11 44, 2 দিয়ে হচ্ছে 32। তাহলে h ইকুয়াল টু হচ্ছে আমাদের 32 মাইনাস 14, দ্যাট ইজ 18। তাহলে এই হচ্ছে আমাদের h এর মান। h টা আমরা কি ধরেছিলাম? h টাই তো আমরা উচ্চতা ধরেছিলাম। আমাদের প্রশ্ন কি করেছিল? প্রশ্ন করেছিল কিন্তু উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা কত লিখে দিতে পারছি যে ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেন্টিমিটার। বুঝতে পারলেন নিশ্চয়ই? বেশ, তাহলে পরের অঙ্ক আসি আমরা। নাম্বার 4 কি বলছে দেখো, দেখো সুন্দর। আগে তুলে নিই অঙ্কটা আমরা, তারপর আমরা অঙ্কটাকে নিয়ে ভাববো কি হবে, আমাদের কি করলে সুবিধা হয়। এখানে বলছে যে একটা ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তা আমরা জানি, প্রথমত যেটা জানি সেটা হচ্ছে এটা, যে এরকম ভাবে যখন আমাদের কোনো পিলার যখন ঢালাই করা হয়, একটু ভেবে দেখো, তখন ওই যেটা করা হয় সেটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার ওই আগে এরকম একটা এরকম টিন, পাতলা টিন নিয়ে এসে আগে এরকম ভাবে একটা খোল তৈরি করে নেওয়া হয়। এই লম্ব বৃত্তাকার যদি ঢালাই করা হয়, এরকম একটা খোল তৈরি করা হয় আগে। এটা তৈরি করার পর তারপরে কি করা হয় না, তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে এবার কি করা হয়, এটাকে ভরাট করে দেওয়া হয়। কি দিয়ে? ওই সিমেন্ট বালি, মশলা, পাথর, সিমেন্ট বালি এখান দিয়ে ঢেলে দেওয়া হয়, এখানে জমাট বেঁধে যায়। তাহলে এখানে প্রশ্নটা করেছে এটাই। তো প্রশ্ন করেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, ব্যাস দিয়েছে কত 5.6 ডেসিমিটার। তাহলে লিখি যে প্রতিটি পিলারের ব্যাস 5.6 ডেসিমিটার। তা প্রতিটা পিলারের ব্যাস যদি এটা হয়, আমরা দেখেছি যে সূত্রে ব্যাস দিয়ে কোনো কাজ নেই, সবসময় ব্যাসার্ধ দিয়ে কাজ হয়। তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2.8 ডেসিমিটার। উচ্চতা বা লম্বাও যা, উচ্চতাও তাই। উচ্চতা কত বলেছে দেখো 2.5 মিটার। তাহলে আগেরটা দিয়েছিল আমাদের ডেসিমিটার, এটা দিয়েছে আমাদের মিটার। তো একই এককে না নিয়ে গেলে তো আমরা কাজ করতে পারবো না। তা আমি কিসে কাজ করব? হয় দুটোকেই মিটারে নিয়ে যাব।
বা দুটোকেই ডেসিমিটারে নিয়ে আসবো। তো যেহেতু আমাকে এখানে প্রশ্ন করেছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাহলে আমরা মিটারকে ডেসিমিটারে আনি। আমরা জানি যে মিটারকে যদি ডেসিমিটারে আনতে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 10 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে ডেসিমিটার লিখে দিলাম। তা 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 250, এক ঘর আগে দশমিক, তাহলে 25 ডেসিমিটার। তাহলে প্রতিটা পিলারের ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা, প্রতিটা পিলারের উচ্চতা পেয়ে গেছি আমরা। তাহলে এখন মশলা ঢালা মানে এখন কি বার করব, প্রশ্ন হচ্ছে এটা। এই বারবার করে তোমাদেরকে বলেছি আগেও যে এখানে কিন্তু অঙ্কে আমাকে সরাসরি বলে দেবে না, আমাকে রিয়েলাইজ করতে হবে যে কি বার করলে আমি এই জিনিসটা পাবো। দেখি এখানে মশলা ঢেলে কি পুরো জিনিসটাকে ভরাট করে দেওয়া হচ্ছে, ভেতরে ফাঁকা জায়গাটা পুরোপুরি ভরাট করে দেওয়া হচ্ছে। তাহলে ভেতরে ফাঁকা জায়গাটা যদি ভরাট করে দেওয়া হয় তাহলে আমরা কি বার করবো, আয়তন। তাহলে এখানে লিখছি সুতরাং প্রতিটি পিলারের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার, আর বলতে এখানে 2.8 স্কয়ার, ইন্টু উচ্চতা হচ্ছে এখানে 25, এত ঘন ডেসিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের প্রতিটা পিলারের জন্য এত ঘন ডেসিমিটার মশলা লাগবে। আমার এরকম কটা পিলার আছে, এরকম দুটো পিলার আছে, এখানে দুটি লম্ব বৃত্তাকার পিলার বলেছে। তাহলে সুতরাং দুটি পিলারের জন্য মোট মশলা লাগবে সেটা কত হবে, এর সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে। পাই ইন্টু একটা পিলারের জন্য যদি আমার এত ঘন ডেসিমিটার মশলা লাগে, তাহলে দুটো পিলারের জন্য একে আরো 2 দিয়ে গুণ করে দিতে হবে। এত ঘন ডেসিমিটার মশলা লাগছে আমাদের। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করি। পাই মানে হচ্ছে 22/7, 2.8 স্কয়ার মানে হচ্ছে 2.8 ইন্টু 2.8 ইন্টু 25 ইন্টু 2। এই পয়েন্ট যদি তুলি নিচে 10, এই পয়েন্ট যদি তুলি নিচে 10, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 দিয়ে 25 কে কাটলে 5, 5 দিয়ে 10 কে কাটলে 2, 2 দিয়ে 22 কে কাটলে 11, 7 দিয়ে 28 কে কাটলে 4, আলটিমেটলি পড়ে থাকছে 44 গুণ 28 এত ঘন ডেসিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 4 8 32 এর 2 হাতে 3, 4 দুগুণে 8, 4 8 32, 40 আর 3 43 এর 3 হাতে 4, 4 দুগুণে 8 আর 3 11, 11 32 ঘন ডেসিমিটার। তাহলে এই হচ্ছে আমার দুটো পিলারের জন্য মোট মশলা লাগবে। কি প্রশ্ন করেছিল আমাদের, মোট কত মশলা লাগবে হিসাব করে লিখি, হিসাব করলাম। এইবার কি বলছে দেখো, প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে। এখন প্লাস্টারটা কোথায় করা হয় ভেবে দেখো। প্লাস্টার কিন্তু শুধুমাত্র এই জায়গাটাতেই হয়, সাইডটাতেই হয়, নয় কি? প্লাস্টার কিন্তু শুধুমাত্র এই জায়গাটাতেই হবে, অন্য কোনো জায়গায় হবে না, কারণ এখানে উপরেরটা বন্ধ, এই উপরেরটা কি আছে, উপরেরটা বন্ধ আছে, নিচেরটাও তো বন্ধ আছে। মাটির সঙ্গে একটা পিলার যে ছাদ আর মাটির মাঝখানে থাকবে, অর্থাৎ ছাদটাকে ধরে রাখতে সাহায্য করে। তাই যেখানে মেঝের সঙ্গে যে জায়গাটা আছে, এই যে এখানে যেটা আমি করলাম খয়েরি কালারের, চকলেট কালারের, এই কালারের জায়গাটা আমি কোনো মতেই প্লাস্টার করতে পারবো না। তাহলে প্লাস্টার কিন্তু একমাত্র হলুদ জায়গাটাতেই হয়। তাহলে হলুদ জায়গাটা হওয়া মানে আমরা কি জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রত্যেকটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করি। চলে আসছি এখন প্রতিটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, দ্যাট ইজ 2 পাই আর, আর মানে 2.8, এই দেখো ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে এখানে 25, 2 পাই আর ইন্টু এইচ হচ্ছে 25, এত বর্গ ডেসিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। কটা পিলার আছে এরকম, দুটি।
তাহলে দুটি পিলারের জন্য মোট মশলা লাগবে সেটা কত? পাইটাকে ভাঙিয়ে লিখে দিলাম 22/7 ইন্টু 2.8 ইন্টু 25 ইন্টু 2 এত বর্গ ডেসিমিটার। অঙ্কটার দিকে আরেকবার যাই, কি বলছে একটু দেখে নি। প্রতি বর্গ মিটার, এখানে দেখো লক্ষ্য করে খরচটা যেটা দিয়েছে সেটা কিন্তু প্রতি বর্গ মিটারে এত টাকা খরচা দিয়ে আমার কত খরচা হবে বার করতে হবে। তাহলে আমি তো বের করেছি বর্গ ডেসিমিটারে, লেগে বর্গ মিটারে আনতে হবে। ডেসিমিটার থেকে মিটার আনতে গেলে কি করতে হয়? মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে আমরা কি দেখলাম? 10 দিয়ে গুণ। তাহলে যদি ডেসিমিটার থেকে আমাকে মিটার আসে 10 দিয়ে ভাগ। এখন বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটার আনতে গেলে 10 এর বর্গ 100 দিয়ে ভাগ, লেগে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে বর্গ মিটার হয়ে যাবে। ওপরে আমাদের কি কি আছে? 2 ইন্টু 22 ইন্টু 2.8 ইন্টু 25 ইন্টু 2, এগুলো ছিল আমাদের ওপরে। নিচে আমাদের কত আছে? 7 ইন্টু 100 এত বর্গ মিটার। তাহলে আমার দুটি পিলারের জন্য মোট মশলা লাগছে এত বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে খরচ কত বলেছে আমাদের? 125 টাকা। প্রতি, দেখো আমি কিন্তু এখানে গুণ করলাম না, কারণ আমাদের কিন্তু এটার উত্তর চাইনি। আমাকে কিন্তু এটা চাইনি যে প্লাস্টার করার জন্য কত ঘন মিটার মশলা লাগবে, সেটা কিন্তু চাইনি। আমাকে সরাসরি হিসেব বার করতে বলেছে। আমাকে মশলাটা চেয়েছিল কার? পিলার দুটি ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা, সেটা আমি তাই এখানে গুণ করেছি। এটা কিন্তু গুণ করছে না, তোমাদের সেটাই বলতে চাইছিলাম যে পরিমিতির অঙ্কে কোনো সময় আগে গুণ করো না, সবার লাস্টে গুণ করো। প্রতি বর্গ মিটারে 125 টাকা, 125 টাকা করে খরচ হলে মোট খরচটা কত হবে? এর সঙ্গে 125 কে গুণ করে দিই। এর সঙ্গে 125 গুণ করে দিই, এত টাকা। এবার আমি কাটাকুটি করব, যা হবে তাই উত্তর পেয়ে দশমিকটা তুললাম আগে, দশমিক তুললে নিচে 10। পঁচিশ দিয়ে 4 পঁচিশে 100, 25 দিয়ে 5 পঁচিশে 125, 5 দিয়ে 10 কে কাটলে 2, 2 2 কেটে গেল। 4 দিয়ে যদি 28 কে কাটি তাহলে 7, এই 7 এই 7 কেটে গেল। 25 দুগুণে 50, 50 এর সঙ্গে 22 গুণ, 50 এর সঙ্গে 22 গুণ করলে 110, আসে 25-এ 50 আর একটা শূন্য, তাহলে 1100 টাকা। তাহলে আমাদের প্রশ্ন ছিল এটাই, যদি আমি পিলার দুটোকে প্লাস্টার করতে চাই তাহলে আমার কত খরচ হবে? তাহলে আমার খরচ হচ্ছে 1100 টাকা। আর প্রথম প্রশ্ন করেছিল ঢালাই করতে গেলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? তাহলে মশলা লাগবে 1132 ঘন ডেসিমিটার। তাহলে পরের পেজে যাই, আমরা পরের অঙ্কেও যাচ্ছি। তাই 4 নম্বর অঙ্কটা বুঝতে পারলে, খুব ভালো অঙ্ক। দেখা যাক 5 নম্বরেরটা কি বলছে। চলে আসি 5 নম্বরের অঙ্কটায়। বলছে দেখো 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটা জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখতে বলেছে আমাকে। এখন দেখো এখানে যে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, তাহলে গ্যাসটা কোথায় থাকবে? আমার যদি ভেতরে যে জায়গাটা, সেই জায়গাটাতেই তো গ্যাস থাকবে আমাদের। তাহলে আমরা এখানে যেটা বলতে পারছি সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ব্যাস কত বলেছে? গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস
কত না 2.8 ডেসিমিটার। তাহলে অন্তর্ব্যাস যদি এটা হয় তাহলে অন্তর্ব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধ হচ্ছে একে 2 দিয়ে ভাগ, তাহলে 1.4 ডেসিমিটার। উচ্চতা কত বলেছে? 7.5 ডেসিমিটার। তাহলে আয়তন বের করি। আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার মানে 1.4 স্কোয়ার ইন্টু এইচ মানে 7.5 এত ঘন ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের আয়তন। তার মানে ভেতরে এত ঘন ডেসিমিটার গ্যাস আছে, আর এই এত ঘন ডেসিমিটার গ্যাসেরই তো আমাকে ওজন কত বলে দিয়েছে, 15.015 কিগ্রা। তাহলে এবার লিখি, তাহলে সুতরাং এই পাই 1.4 স্কোয়ার ইন্টু 7.5 এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে কত না 15.015 কিগ্রা। তাহলে আমার দরকার হচ্ছে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15.015 বাই নিচে এটা বেরোবে পাই ইন্টু 1.4 স্কোয়ার মানে 1.4 ইন্টু 1.4 ইন্টু 7.5 এত কিগ্রা। এবার ক্যালকুলেশন করি, যা হয় তাই উত্তর। ক্যালকুলেশন বলতে দেখো, প্রথমত ওপরে দশমিক তুললে নিচে হচ্ছে 1000, ওপরে 15015 লিখে দিলাম, নিচে এখানে একটা 1000 গুণ করে রাখলাম। পাই মানে 22 বাই 7, তাহলে 22টা যাবে নিচে, 7 যাবে ওপরে। 1.4 দশমিক তুললে নিচে 14, ওপরে চলে যাবে 10, আবার 1.4 দশমিক তুললে নিচে 14, ওপরে 10, 7.5 দশমিক তুললে নিচে 75, ওপরে 10 এত কিগ্রা। তাহলে এখানকার 3টে শূন্য, এখানকার 3টে শূন্য কেটে গেল। এবার আমাকে দেখতে হবে কি দিয়ে ভাগ করা যাচ্ছে। 7 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, এটা যেহেতু 11 দিয়ে ভাগ করা যায়, দেখে নাও এটাকে 11 দিয়ে ভাগ করা যায় নাকি। 11 কে 11, 40, 3 11 33, 7 যাচ্ছে, দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দুগুণে 22, 11 কে 11, 40, 3 11 33, 71, 6 11 66, 5 11 55, এখানে আছে 75, 5 দিয়ে তো যাবেই, 15 দিয়েও যদি এটাকে 15 দিয়ে দেখি যাবে নাকি, এটাকে 15 দিয়ে যাচ্ছে, দেখো 5 15 75, 9 15 135, 15 কে 15, ঠিক আছে। উপরে 91, নিচে 14, তাহলে 2 2 14, 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, না হ্যাঁ 7 1 কে 7, 3 7 21, তাহলে কত পাচ্ছি দেখো তো, 13 বাই 5 দুগুণে 10, দুগুণে 20, দুগুণে 40 এত কিগ্রা। তাই এটা কেমন কেমন একটা ফিগার আছে, ভগ্নাংশ আছে, তাহলে একে গ্রামে নিয়ে আসতেই পারি আমরা। কিলোগ্রামকে গ্রামে আনতে গেলে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করব। তাহলে এত গ্রাম লিখি, একটা শূন্য কেটে দেয়, 4 দিয়ে 100 কে কাটলে 25, 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 25 75 এর 5, হাতে 7, 25 কে 25, আর সাথে 25 এর সাথে 32। তাহলে আমাদের প্রশ্ন করেছিল যে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। বুঝতে পারলে? তো আরেকবার একটু বলে দেওয়া যাক। অন্তর্ব্যাস দিয়েছিল, আমরা অন্তর্ব্যাসার্ধ বের করে নিলাম 2 দিয়ে ভাগ করে,
উচ্চতা দিয়েছিল 7.5 ডেসিমিটার। তাহলে যেহেতু গ্যাস মানে সিলিন্ডারের ভেতরে কতটা জায়গা সেটা বের করলাম, সেটাই হচ্ছে আয়তন। তাহলে গ্যাসও আছে এত ঘন ডেসিমিটার। সেই টোটাল গ্যাসটার ওজন বলেছে 15.015 কিগ্রা। তাহলে এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন এত কিগ্রা, 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? কাটাকুটি করলাম, করে দেখলাম 13/40 কিগ্রা আসছে। তো এর যেহেতু ভগ্নাংশ আসছে তাই তাকে গ্রামে নিয়ে গেলাম, 1000 দিয়ে গুণ করলাম, 325 গ্রাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। চলে আসি আমরা পরের অঙ্কে। কি বলছে দেখো, সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট তিনটে জার আছে। তাহলে তিনটে জারকে আমরা আগে তুলে নিই এখানে, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটে জার। তো ধরো এই একটা জার আছে, এরকম ভাবে কালারটা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, নিচেরটা এরকম উপরেরটা এরকম। তো এইরকম জার কটা আছে আমাদের? তিনটে আছে। বেশ ভালো কথা, এরকম জার তিনটে করে দিই। একই, এই তিনটে জার, যার প্রত্যেকটার উচ্চতা এবং প্রত্যেকটার ব্যাস অবভিয়াসলি সমান। এটার ব্যাস কত? এটার ব্যাস মানে এটা, উচ্চতা বলতে এটা। এটারও যা ব্যাস, এইটারও তাই ব্যাস, উচ্চতাটাও সেম। এই হচ্ছে ব্যাপার আমাদের। তো আমরা একটা কাজ করে নিতেই পারি এখানে, যে ধরে নিতে পারি একটার ধরলেই তো বাকিগুলো পেয়ে যাব। ধরে যাক আমার এর ব্যাস না ধরে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, যে প্রতিটি জারের ধরি প্রতিটি জারের ব্যাসার্ধ হচ্ছে আর ডেসিমিটার ও উচ্চতা এইচ ডেসিমিটার। ঠিক আছে, এবার কি বলছে দেখো, প্রথমটাতে 2/3 অংশ, 2/3 অংশ মানে, তাহলে এখানে যেটা বলছে যে যে প্রথমটাতে 2/3 অংশ হয়, তাই 2/3 অংশ মানে ধরো একে সমান 3 ভাগ করে 2 ভাগ, ধরো এটা হচ্ছে এতটা পর্যন্ত থাকবে মানে পূর্ণ আছে। তারপরে 6 ভাগের 5 ভাগ মানে ধরো আরটু বেশি পূর্ণ আছে। তারপরে 9 ভাগের 7 ভাগ ধরো আরটু বেশি পূর্ণ আছে। এইরকম ভাবে আমাদের কি আছে? অ্যাসিড। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড দিয়ে পূর্ণ ছিল এগুলো। তাহলে এটা হচ্ছে কত অংশ? 2/3 অংশ। এটা কত অংশ? 5/6 অংশ। এটা কত অংশ? না 7/9 অংশ। এবার কি বলছে দেখো, বলছে ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তাহলে আমি এই তিনটেকে এই একটা জারে রাখছি যার ব্যাস হচ্ছে কত? 2.1 ডেসিমিটার। এবং এখানে এই জারটা ডেফিনেটলি যখন জার, তখন সেটা কি হবে? এরকম একটা হবে।
এবার আমি কি করছি, এই যে তিনটে আছে এই তিনটেকে এই জারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এটাতে যা থাকবে, এটাতে যা আছে, এই সব মিলিয়ে কোথায় থাকবে, এইখানে থাকবে। দিয়ে আমাকে প্রশ্ন করছে তাহলে তবে জারে অ্যাসিডের উচ্চতা হচ্ছে 4.1 ডেসিমিটার। তো এই জারের মধ্যে যে অ্যাসিডটা আছে, ধরা যাক এই জারের মধ্যে অ্যাসিডটা এতটা পর্যন্ত উঠলো, এই পর্যন্ত উঠলো। তাহলে এই পর্যন্ত যদি ওঠে, তার মানে আমরা কি বলতে পারি যে এই যে এখান থেকে এতটুকুনি, এটা হচ্ছে কত, 4.1 ডেসিমিটার, এবং এর ব্যাস বলেছে, ব্যাস দিয়েছে কত, 2.1 ডেসিমিটার। আরো বলেছে প্রথম তিনটে জারের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এখানে যে ব্যাসার্ধ আর ধরেছি সেটা আমাদের ধরার দরকার নেই, না ব্যাসার্ধটা এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে কত না 1.4/2। ঠিক আছে, বেশ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমার এই তিনটেতে মোট কতটা অ্যাসিড ছিল সেটা আমাকে বুঝতে হবে আগে। তাহলে এবার লিখি যে তিনটি জারের, তিনটি ছোট জারের, প্রতিটি ছোট জারের, প্রতিটি, এগুলো ছোট জার, ছোট জারের ব্যাস 1.4 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ থেকে 2 দিয়ে ভাগ করলে 0.7 ডেসিমিটার। উচ্চতা তো আমরা এইচ ডেসিমিটার ধরেইছি, এখানে উচ্চতা তো আমরা এইচ ডেসিমিটার ধরেছি। তাহলে প্রতিটির আয়তন, পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের কি, প্রতিটা গ্যাস জারের আয়তন। এবার দেখো প্রথম জারে 2/3 অংশ, দ্বিতীয় জারে 5/6 অংশ, ও তৃতীয় জারে 7/9 অংশ অ্যাসিড থাকলে তিনটি জারে মোট অ্যাসিড আছে পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 2/3, 5/6, 7/9, এত ঘন ডেসিমিটার। তিনটেকে যোগ করে দিলাম, আর প্রত্যেকটা আয়তন তো এটা, একটু ক্যালকুলেশন করে রাখি এটাকে। আপাতত পাইটা পাই থাক, পরে ভাঙাবো 22/7, 0.7 স্কোয়ারটাও থাক, এইচও থাক, শুধু এইটা একটুখানি ক্যালকুলেশন করে নিচ্ছি। 3, 6 আর 9, লসাগু হচ্ছে 18। 3 দিয়ে 18কে ভাগ করলে 6, 6 দুগুণে এখানে 12, 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 3 5 15, 9, এটা 9, 9 দিয়ে 18কে ভাগ করলে 2, এটা হচ্ছে 14। এত ঘন ডেসিমিটার, দ্যাট ইজ পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু, এটা কত হচ্ছে দেখো, 5 আর 4 9 আর 2 11, 1 হাতে 1, 2 3 4, 41/18 এত ঘন ডেসিমিটার। তাহলে এই তিনটে জারের অ্যাসিডটাই তো এইখানে এসছে। তাহলে বড় জারের ব্যাস দিয়েছে 1.4, না সরি 2.8, তার অ্যাসিডটা কতটা উঠেছে সেটাও বলেছে
4.1। তাহলে বড় গ্যাস জারের যে অ্যাসিডটা আছে তার আয়তন বের করা যাক। বড় জারের ব্যাস 2.1 ডেসিমিটার দৈর্ঘ্য, 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ 2.1 বাই 2 ডেসিমিটার। অ্যাসিডের উচ্চতা এটা হচ্ছে 4.1 ডেসিমিটার। তাই নিয়েছে দেখো 4.1 ডেসিমিটার দিয়েছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই যে অ্যাসিডটা কিন্তু এখন এই জায়গাটা জুড়ে আছে। এই হলুদটা দিয়েছি, এই যে এই জায়গাটা জুড়ে পুরো অ্যাসিডটা আছে আমাদের, এইটুকুনি অ্যাসিড আমাদের আছে 4.1 ডেসিমিটার। তাহলে আয়তন বের করি আমরা এবার। তাহলে আয়তন পাই 2.1 by 2 into h। তাহলে তিনটে গ্যাস জারে আমাদের, তিনটে যে জার ছিল ছোট ছোট তিনটে জার, এই তিনটে জারে টোটাল আমাদের যে অ্যাসিড ছিল সেই অ্যাসিডটাকেই তো আমরা এইখানে ঢেলেছি। সেই অ্যাসিডটাকে তো এই তিনটে অ্যাসিডের যা মোট সেটা এখানে ঢেলেছি। তাহলে এই তিনটেতে মোট আমাদের কত অ্যাসিড পেয়েছি আমরা, হচ্ছে এত ঘন ডেসিমিটার। আর ওইটাতে কত পেলাম, এত ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি, এটা সমান সমান এটা। তাহলে লেখো এবার প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41 by 18 is equal to pi 2.1 by 2 তার স্কোয়ার ইন্টু 4.1। দেখো পায়ের মান বসাবার দরকার নেই, পাই পাই কেটে গেল আমাদের। এবার আমরা করছি যে h সমান সমান যেহেতু বের করতে হবে, তাহলে h সমান সমান কি লিখছি ভালো করে দেখো। উপরে 2.1 এর স্কোয়ার ছিল, তাহলে 2.1 এর স্কোয়ার 2.1 ইন্টু 2.1, নিচে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 ইন্টু ওপরে আছে 4.1। আচ্ছা এদিক থেকে 0.7 এর স্কোয়ার নিচে আসবে, মানে 0.7 ইন্টু 0.7, 41 ওপরে ছিল নিচে আসবে, 18 নিচে ছিল ওপরে যাবে। তাহলে এখানে 1 2 3, এখানে দুটো। তাহলে একটা কাজ করি, এই একটা দশমিক এই একটা দশমিক তুলে দিই, এখানকার এই একটা দশমিক এই একটা দশমিক তুলে দিই, আর এই দশমিকটা তুলে এখানে জাস্ট একটা 10 লিখে দিই। এবার আমরা কাটাকুটি করব। প্রথমে 41 41 কেটে দিই, 7 দিয়ে 21 কে কাটলে 3, এই 7 দিয়ে 21 কে কাটলে আবার 3, 2 দিয়ে 18 কে কাটলে 9, আর তো কিছু কাটাকুটি যায় না। তার আমাদের 3 9 3 3 9 9 9 81, 81 কে 10 দিয়ে ভাগ করলে 8.1, তাকে 2 দিয়ে ভাগ, 4 দুগুণে 8 দশমিক 0, 5 দুগুণে 10, তাহলে এত ডেসিমিটার। তাহলে h সমান সমান এত ডেসিমিটার। এইচটা কি ধরেছিলাম, ওই প্রতিটি জারের ছোট জারের, এখানে প্রতিটি ছোট জার এখানে লিখে দিই, প্রতিটি ছোট জারের উচ্চতা h ডেসিমিটার ধরেছিলাম। আর h আমরা কত পেলাম, h পেলাম 4.05। তাহলে সুতরাং জারগুলির উচ্চতা 4.05 ডেসিমিটার। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। তো তোমরা এইগুলোকে বাড়িতে করো, আর বাড়িতে তোমাদের হোমওয়ার্ক থাকবে 6 পর্যন্ত আমি করিয়ে দিলাম, 10 পর্যন্ত তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।